দর্শক স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। আবারও বিলম্বিত হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। আজ জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এদিকে বিমান যাত্রায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা না থাকায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সবুজ সংকেত এখনও দেয়নি মেডিকেল বোর্ড। তাই আপাতত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা। বিস্তারিত প্রতিবেদনে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে যাবার কথা ছিল 5 ডিসেম্বর। সে অনুযায়ী শাশুড়িকে লন্ডনে নিতে ঢাকায় আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। তবে কাতারের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় সে যাত্রা বিলম্বিত হয়। এরপর আর আসেনি সেই এয়ার অ্যাম্বুলেন্স। বিকল্প হিসেবে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে কাতার সরকার। রবিবার এই অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সকে 9 ডিসেম্বর সকাল 8টায় অবতরণ ও একই দিন রাত 9টায় উড্ডয়নের অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে সোমবারই এই শিডিউল বাতিলের আবেদন করে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর। এদিকে অসুস্থতার 16তম দিনেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। চিকিৎসকরা আগেই জানান দীর্ঘ বিমান যাত্রার জন্য সক্ষম নয় বেগম জিয়ার শারীরিক অবস্থা। এছাড়াও পরিস্থিতি 24 থেকে 28 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উন্নতি হলেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে দেশের বাইরে। এই দিন রাজধানীর এক অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। আজকে ওনার অবস্থান উচ্চতা এমন জায়গায় পৌঁছেছে, উনি আর ওই সমস্ত অবস্থানে নাই। উনি এখন বাংলাদেশের অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আরোগ্য কামনায় সৌদি আরবের জেদ্দায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। মাহফিলের সভাপতিত্বে ছিলেন কানাইঘাট উপজেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সভাপতি তাজউদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ও হারুন আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা হারুন হাজি। মালদ্বীপে মাত্র 12 ঘন্টার ব্যবধানে প্রাণ হারালেন 2 প্রবাসী বাংলাদেশি। অসুস্থ অবস্থায় মালের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। তাদের মৃত্যুর খবরে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার তাগিদে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান বহু বাংলাদেশি। এদের মধ্যে অনেকে স্বজন ছাড়া পরবাসী মারা যান। তবে সম্প্রতি মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে। বেশিরভাগের মৃত্যুই হৃদরোগে আক্রান্ত হয়ে। এবার 12 ঘন্টার ব্যবধানে আহমেদ কামাল ও সেলিমউদ্দিন নামে 2 বাংলাদেশি মারা গেছেন। মালেতে 2 জনকে অসুস্থ অবস্থায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। 2 জনের মরদেহই দ্রুত দেশে পাঠানো হবে বলেও জানান তিনি। এই 2 বাংলাদেশির মৃত্যুর খবরে দেশটিতে বসবাসরত প্রবাসীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই সামাজিক মাধ্যমে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। আফরিন মৌ, নিউজ 24। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন সুবিধা এনেছে রোমানিয়া। আগে শুধু নয়াদিল্লিস্থ রোমানিয়া দূতাবাসে শিক্ষা ও পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দেওয়া যেত। তবে সেই সুযোগ আরও 3টি দেশে সম্প্রসারিত হয়েছে। এখন থেকে বাংলাদেশি নাগরিকরা কুয়ালালামপুর, হ্যানয় ও ব্যাংককে অবস্থিত রোমানিয়ার কূটনৈতিক মিশনে শিক্ষা ভিসা এবং পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদন জমা দিতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 2026 সালে বাংলাদেশ থেকে 3 লাখ পর্যটক আকৃষ্ট করার পরিকল্পনা করেছে মালয়েশিয়া। ঢাকায় মালয়েশিয়া ট্যুরিজম ফেয়ার উপলক্ষে এক গালা ডিনারে এই কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি পর্যটককে মালয়েশিয়ায় স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে দেশটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার।
কানাডায় প্রবাসী বাঙালিদের সংগঠন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির প্রশংসা করে সম্মানজনক সনদপত্র দিয়েছেন কানাডার ফেডারেল সরকারের এমপি ডেলিন্ডার গেল। ওয়েস্ট ইন্ডিজ অফিসে এই সনদপত্র হস্তান্তর করেন তিনি। কমিউনিটির উন্নয়নে অবদানের জন্য বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগারির অবদানকে মাইল ফলক হিসেবে উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন নাজমুন গফুর সুবর্ণা, রেহানা পারভিন, আরাফাতুল মামুর, মোহাম্মদ হাকিম, আসিফ হোসেন, ইকবাল রহমান সহ অনেকে। হয়ে গেল এক্সেল টিউটর লন্ডন কমার্শিয়াল রোড ব্রাঞ্চের 2025 সালের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির হলরুমে এর চেয়ারম্যান আনিসুজ্জামানের সভাপতিত্বে ও ইমান আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবক। এ সময় বক্তারা বলেন, এক্সেল টিউটর কমার্শিয়াল রোডে দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষাদান করে যাচ্ছে, সময় উপযোগী এবং এডুকেশনের ব্যাপারে তারা খুবই আন্তরিক। নিজের সন্তানের মতো করে শিক্ষাদান করায় একে একে প্রতিষ্ঠানের শাখার সংখ্যা বেড়েই চলছে। অনুষ্ঠান শেষে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রীর হাতে অ্যাওয়ার্ড, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। 10 ডিসেম্বর বুধবার তফসিল ঘোষণার আভাস দিয়েছে নির্বাচন কমিশন। সেদিন তফসিলের ভাষণ রেকর্ডের জন্য বিটিভির কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। একথা জানান ইসি সচিব। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে জনগণ নয়, সাংবাদিকরা সংশয়ে আছেন। আর সাবেক নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন জানান, জনমনে আস্থার সংকট থাকলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে। তফসিলের সব প্রস্তুতি নিতে ছুটতে শুরু করেছে নির্বাচনী ট্রেন। এবারই প্রথম একই দিনে হতে যাচ্ছে গণভোট ও জাতীয় ভোট। বুধবারই নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে তফসিল, যে তফসিলে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। এছাড়াও নির্বাচন আয়োজন করার সকল কর্মসূচির একটি সময় বেঁধে দেওয়া হবে তফসিলে, যেমন প্রার্থী তার মনোনয়নের কাগজ জমা দেওয়ার তারিখ, বাছাই প্রক্রিয়ায় সেটি বাতিল হলে আপিলের তারিখ কবে, নির্বাচনী প্রচারণার সময়সীমা সহ বিস্তারিত থাকে তফসিলে। এবার ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট নেবে কমিশন। তফসিলে থাকবে এই সময়ের কথাও। আর মাত্র একদিন পর 10 ডিসেম্বর তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাথে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। সেদিনই হবে তফসিলের রেকর্ড। এ বিষয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠিও পাঠিয়েছে কমিশন। এসব কথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। রাষ্ট্রপতির কাছে এখনো পর্যন্ত আমার কাছে সময়টা জানানো হয়নি, আমি আশা করছি যে কালকে নাগাদ জানান। তিনি আরো জানান, তফসিলের সকল প্রস্তুতি শেষ হলেও নির্বাচনের ম্যানুয়াল এখনো প্রিন্ট করা হয়নি। ম্যানুয়াল প্রিন্টিং এখনো হয়নি, তার কারণ হচ্ছে যে আমরা এখনো 3টা বিষয় আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি। একটা হচ্ছে যে আপনার আরপিও লাস্ট অ্যামেন্ডমেন্ট, যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালার সংশোধন। তবে সাবেক নির্বাচন কমিশনার ও শ্রম উপদেষ্টা শাখাওয়াত হোসেন মনে করেন, অনেক বছর দেশে নির্বাচন না হওয়ায় জনমনে আস্থার সংকট রয়েছে। তার মতে নির্বাচন হবে নির্ধারিত সময়েই। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে পুলিশ বাহিনীর প্রশিক্ষণ জানুয়ারির মধ্যেই শেষ হবে। নির্বাচন হবে কিনা এটা দূর করতে পারছেন না আপনারা, কেন এটা দূর করতে পারছেন না? শুধু আপনাদের জন্য ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সবকিছু নিচ্ছে। ভোটের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বলেন, নির্বাচন নিয়ে জনমনে কোনো সংশয় নেই। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশের গণতন্ত্রকে ব্যাহত করার ষড়যন্ত্র এখনো চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই অভিযোগ করেন তিনি। বলেন, দেশকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই।
তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিকে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া এবং 1 কোটি মানুষের জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে। নতুন করে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় 7 ডিসেম্বর। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। সোমবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজকের এই মহান কর্মসূচির বিকেলে সমাপনী অধিবেশনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ গড়বে সে পরিকল্পনা তুলে ধরেন তিনি। জানান, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রথম দিকে 50 লাখ পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিকাজের সুবিধার জন্য আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হবে বলে জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন খাল খনন করেছিলেন, খাল খনন করার মাধ্যমে উনি একদিকে যেরকম বন্যাকে নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ঠিক একইভাবে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছিলেন। তার ফলে যেটা হয়েছিল, বাংলাদেশের যেখানে একটি ফসল হতো সেখানে 2টি ফসল হওয়া হলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে পাওয়ার জন্য, সেচ সুবিধার জন্য। যেখানে 2টি হতো সেখানে 3টি ফসল হওয়া হলো শুধু সেচ সুবিধা পাওয়ার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশকে গড়তে হলে সবার আগে গণতান্ত্রিক নির্বাচিত সরকার নিশ্চিত করতে হবে। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহিতা ছিল না। মানুষ বেঁচে আছে কি মরে যাচ্ছে তার কোনো জবাবদিহিতা ছিল না। মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার। এবং রাষ্ট্রের, দেশ, মানুষ, রাষ্ট্রের যদি ভালো হয়, সেটি তিল তিল করেও যদি ভালো হয়, করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা। এবং বহু ষড়যন্ত্র চলছে বর্তমানে, কিভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করা যায়। তারেক রহমান বলেন, অন্যান্য দল মুখে নানা কথা বললেও দেশ গড়তে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা করছে না। বিএনপি সর্বস্তরের জনগণকে নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বলেও জানান তিনি। সৎ মানুষের শাসন দেব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করবো, এইসব ওয়েক টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। কিন্তু দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, দেশের কৃষক, এইরকম সবগুলো স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে তোমরা ছাড়া? আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই প্রার্থী করা হোক না কেন তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারেক রহমান। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বেগম রোকেয়াকে নারী জাগরণের একজন আলোক দিশারি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বাণীতে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি আরো বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও তিনি সেই সময়ে অগ্রণী এক অগ্রদূত, নারী জাগরণের একজন আলোক দিশারি। তিনি তার নিজ জীবনের বাস্তবতার মধ্যে উপলব্ধি করেছিলেন সমাজে নারীর পিছিয়ে পড়া, অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন শিক্ষাই নারীর আত্মমর্যাদা। নির্বাচন সামনে রেখে একটি দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাত। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি শুরু হয় 7 ডিসেম্বর। কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী নির্বাচন কেন্দ্র করে অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে, প্রতিপক্ষের মিথ্যাচারের জবাব দিতে হবে সঠিক তথ্য দিয়ে। এটা জানলে পরে
জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচন সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করতে ধর্মকে ব্যবহার করছে একটি দল। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জামাত কখনো ধর্মকে ব্যবহার করে না। যারা নির্বাচনের সময় তসবিহ নিয়ে ঘুরে, তারাই ধর্মের ব্যবসা করে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে ৮ দেশের দূতাবাসদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরা, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। আমরা কিন্তু সারা বছর তসবিহ হাতে নিয়ে ঘুরাই না, তসবিহ বুকে নিয়ে ঘুরাই আমরা। এবং আমরা আমাদের কাজগুলো আমাদের বিলিফের আওতায় করতে চাই। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নির্বাচনী জনসভায় আসার পথে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে উপজেলার রামদয়াল বাজার, আজাবনগর ও রামগতি বাজার সহ কয়েকটি স্থানে এসব হামলার ঘটনা ঘটে। নেতাদের দাবি, এতে 2 জন গুলিবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন এবং 16টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরে সভায় জেএসডি সহ সভাপতি তানিয়া রব ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে হামলাকারীদের প্রকাশ্যে বিচারের ঘোষণা দেন। সাক্ষী হয়ে গেলেন যে এতগুলো ভালোবাসার মানুষকে কিভাবে আটকানো হলো, পথে পথে তারা প্রতিবন্ধকতা তৈরি করছে। এইভাবে হয় না। আমরা গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফিরিয়ে জন্য যে লড়াইটা একসাথে করছি, সেই লড়াইটা আমরা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু যে আচরণ করছেন আপনারা, সেটা সম্ভব হবে কিনা পরিষ্কার মনে হচ্ছে যে সম্ভব হবে না। জাপানে 7.6 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সৃষ্টি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত 11:15 ভূমিকম্পটি আওমোরি এবং হোক্কাইডো উপকূলে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 53 কিলোমিটার ভূগর্ভে। এর পরপরে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি, সে সঙ্গে ক্ষয়ক্ষতির ব্যাপারেও কোনো তথ্য পাওয়া যায়নি। জুনিয়র হকি বিশ্বকাপে অস্ট্রিয়াকে 4-5 গোলে হারিয়ে চ্যালেঞ্জার্স কাপ ট্রফি জিতল বাংলাদেশ। আসরে তৃতীয় হ্যাটট্রিক করে ম্যাচ জয়ের নায়ক আমিরুল ইসলাম। এই জয় দিয়ে হকিতে প্রথম কোনো শিরোপা জিতল লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের ফাইনাল না হোক, বাংলাদেশের জন্য তো এটাও একটা ফাইনাল বটে। ম্যাচ জিতলেই হকিতে বাংলাদেশ 17তম স্থানে উঠে আসবে এবং চ্যালেঞ্জার্স কাপ ট্রফি জিতবে। এমন সমীকরণ নিয়ে মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ জুনিয়র হকি দল। শেষ কোয়ার্টারের নাটকীয়তা যেন থামছিলই না। দর্শকদের মনে সংশয় তৈরি হয়েছিল যুবারা কি পারবে অস্ট্রিয়াকে হারাতে। শেষ পর্যন্ত আমিরুলের হ্যাট্রিকে আসে স্বস্তির জয়। অস্ট্রিয়াকে হারিয়ে লাল সবুজের প্রতিনিধিরা জিতে নেয় চ্যালেঞ্জার্স ট্রফি। ম্যাচের শুরুতে দাপটে শুরু করে অস্ট্রিয়া, তবে সেই দাপট ধরে রাখতে পারেনি তারা। 15 মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যুবারা। 27 মিনিটে কর্নার থেকে ব্যবধান বাড়ান হুজাইফা হোসেন। 35 মিনিটে রাকিবুল হাসানের গোলে 3-0 এগিয়ে যায় বাংলাদেশ। 44 মিনিটে অস্ট্রিয়ার আন্দর লুসান্সি গোল করে ব্যবধান কমান। 50 ও 52 মিনিটে দুটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে আসরের পঞ্চম হ্যাট্রিক পূরণ করেন আমিরুল। 51 মিনিটে বেঞ্জামিন কর্নার থেকে দলের দ্বিতীয় গোলটি এনে দেন। 57 মিনিটে কর্নার থেকে তৃতীয় গোলটি জুলিয়ান কাইজারের। শেষ বাঁশি বাজার 2 মিনিট আগে নিকো ভিয়ারের পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় অস্ট্রিয়া। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে আর পেরে উঠতে পারেনি দলটি। আবরার আল দাইয়ান, নিউজ 24।
ফুটবলের খবর, অস্ট্রেলিয়া অনূর্ধ্ব 20 দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত আরহাম ইসলাম। 2024 সালে বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের বাছাই পর্বে প্রথম কোনো প্রবাসী ফুটবলার হিসেবে অভিষেক হয়েছিল তার। এবার অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে জায়গা পেয়ে মাঠ মাতানোর অপেক্ষায় এই ফরওয়ার্ড। এ বছরের ডিসেম্বরের মাঝামাঝি জাপানে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে টিম অস্ট্রেলিয়া, যেখানে স্পেন, জাপান ও সেই দেশের একটি স্থানীয় ক্লাব শিজুওকা প্রিফেকচার দলের বিপক্ষে খেলবে তারা। এ লক্ষ্যে 20 সদস্যের স্কোয়াডে জায়গা হয় তার। আরহাম ইসলাম অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড ক্লাবের একজন সক্রিয় সদস্য। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।